বেশ কয়েকদিন পর আমি ভিডিও বানাচ্ছি, বাট সত্যি কথা বলতে কি এর মাঝখানে বিশেষ কিছুই কিন্তু হয়নি। বিটকয়েনের এটা ১ মাসের চার্ট খোলা, ঠিক আছে? 1 আওয়ার্সের ১ মাসের চার্ট খোলা। একটু যদি আপনারা দেখেন এখানে কিচ্ছুটি হয়নি। পুরোপুরি একটা বোগাস মার্কেট হয়ে গেছে, বা পুরোপুরি যদি অ্যানালিসিস করতেও যায় এটা ক্লাউনের মতো ব্যাপার হয়ে যাবে। তো এখানে বলার কিচ্ছুটি থাকে না। বাট অনেক বছর ধরে ভিডিও বানাচ্ছি, অনেকে আমাদের কথা শোনে এবং অনেক সাবস্ক্রাইবার্স আমরা পেয়েছি, অনেক ভালোবাসা আপনাদের তরফ থেকে আমরা পেয়েছি। তো সেই হিসেবেই কিন্তু আজকের ভিডিওটা বানানো, এবং ইন ফিউচার কি পসিবিলিটিস আছে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো খুবই ইম্পর্টেন্ট হলে চলেছে আজকের ভিডিওটা, এবং কি বিপজ্জনক জায়গায় অ্যাট প্রেজেন্ট আমরা দাঁড়িয়ে আছি আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখলেই আপনারা বুঝতে পারবেন। সো একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখুন, তারপর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মাই নেম ইজ জি, থ্যাংক ইউ ফর ওয়াচিং বং ক্রিপ্টো। সো ফার্স্টে আমরা একটু বিটকয়েন অ্যানালিসিস করে নিই, তারপর সেই ওরিয়েন্টেড কী কী নিউজ উঠে আসছে সেই বিষয়ে কভার করবো। তো ফার্স্টেই যেমন বলছিলাম যে বিটকয়েনে ১ মাসের মধ্যে কিচ্ছুটি হয়নি, সাইডওয়াইজ মুভমেন্ট হয়েছে, এবং এই ধরনের মুভমেন্ট বিগত হয়তো ৫-১০ বছরে বিটকয়েন দেখায়নি। ঠিক আছে, এবার আমরা মেন ইম্পর্টেন্ট জায়গায় চলে যাই, যেটা লাস্ট জবে ভিডিও বানিয়েছিলাম মেবি ১-২ সপ্তাহ আগে। তখন আমি কভার করেছিলাম যে ডিসেম্বর মাসটাও কিন্তু আমরা তথাকথিত নেগেটিভ রিটার্নই দেখতে পাবো, মেবি জানুয়ারি মাস থেকে পজিটিভ হতে পারে। বাট জানুয়ারি মাসটাও যদি পজিটিভ রিটার্ন না দেয় তাহলে কি বিপদ অপেক্ষা করছে সেই বিষয়ে বলি। বাট মান্থলি ডাটাটা আবার একবার তুলে ধরছি। দেখুন হিস্টোরিক্যালি এখানে অর্থাৎ ২০২১ সালের কাছাকাছি এরকম একটা সময় আমরা পেয়েছিলাম যেখানে 3 কনজিকিউটিভ মান্থস বিটকয়েনের চার্টের মধ্যে ফল হয়েছিল, দেন আবার একটা নতুন অল টাইম হাই দেয়। এবার আমি যদি ধরেও নিই সেম টু সেম জিনিস অ্যাট প্রেজেন্ট রিপিট হচ্ছে, তাহলে এখানে দেখুন ডিট্টো কিন্তু এক্স্যাক্ট আগেরবার যা হয়েছিল এবারও সেইভাবে ক্যান্ডেলের ফরমেশন হয়েছে। ফার্স্ট মান্থটা একটা ছোট ক্যান্ডেল বড় উইক ছিল, এবারও হয়েছে। নেক্সট ক্যান্ডেলে বডি বড় ছিল, আগেও সেরকম হয়েছে। এই মাসটা অর্থাৎ ডিসেম্বর মাসটা কিন্তু ক্যান্ডেলের ফরমেশন শেষ হয়নি তো, এবং আগেরবারও কিন্তু নেগেটিভেই ক্লোজ হয়েছিল। তো এবারে যদি মনে করি যে নেগেটিভেই ক্লোজ হবে, তো ডিসেম্বর মাস ওভারঅল কিন্তু একটা নেগেটিভ রিটার্ন দিল। বাট তারপরের মাস থেকে কিন্তু এখানে দেখুন আমরা একটা ওভারঅল গ্রোথ দেখতে পেয়েছিলাম, এবং বিভিন্ন অল্ট কয়েনগুলো একটা পজিটিভ রিটার্ন দিয়েছিল। এবার আমি বিটকয়েনের সাপেক্ষে বলছি, এবং বিটকয়েনে যা যা হবে বুঝতেই পারছেন অল্ট কয়েনগুলোতে কিন্তু তার এফেক্ট পড়বে। সো বিটকয়েনের অ্যানালিসিস মানেই ওভারঅল একটা মার্কেটের অ্যানালিসিস হয়ে যাচ্ছে। তাই অল্ট কয়েনগুলোর ব্যাপারে বিভিন্ন ভিডিওতে আমরা ডিটেলসে যাই না, কারণ বিটকয়েন যা হবে অল্ট কয়েনগুলোতে সেম টু সেম রিপিট হবে। তো একটা পসিবিলিটি এটাই আছে যে প্রিভিয়াস হিস্টোরিতে অর্থাৎ ২০২১ সালে যেমনটা রিপিট হয়েছিল সেটা যদি আবারও হয় তাহলে কিন্তু খুব বাঁচো। আর সেটা যদি কোনোভাবে না হয় তাহলে কি বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে একে একে দেখতে থাকো। সো আমরা চলে এসেছি বিটকয়েনের 1 উইকের চার্টে, এবং 50 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন অনেক দিন আগেই বলেছিলাম যে ব্রেকডাউন হয়ে গেছে, তো এখন তো বুঝতেই পারছেন। তো সিম্পলি বলতে গেলে 50 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইনকে যদি আবার কোনোভাবে রিটেস্ট করে, আমি একটা ডায়াগ্রাম এঁকে নিলাম যে এরকমভাবে যেতে পারে 50 সিম্পল মুভিং অ্যাভারেজের লাইন। তো এইভাবে যদি যায় তাহলে মোটামুটি আপনারা রিটেস্টটা $1,00,000 অবধি দেখতে পেতে পারেন, এবং সেটাই হবে কিন্তু বিটকয়েনের জন্য শেষ পাম্প। পরবর্তীকালে ডাম্প হলে ইজিলি বিটকয়েন 58 থেকে $60,000 লেভেলে নেমে আসতেই পারে। এবার এটা তো হয়ে গেল মুভিং অ্যাভারেজের রিলেটিভে যে বিটকয়েনে কি হতে পারে। এবার আমরা যদি একটু হিস্টোরিক্যালিও দেখার চেষ্টা করি, 1 উইকের বিচারেই কিন্তু এই ছবিটা খোলা আছে, এবং এখানে সিম্পল মুভিং অ্যাভারেজের কোনো রকম প্রয়োজন নেই, তাই অমিট করে দিলাম। এখানে একটু দেখুন অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রিভিয়াসলিও বিটকয়েন দেখিয়েছিল, এবং তারপর কিন্তু মারাত্মক প্লামেট এসেছিল, এবং আলটিমেটলি একটা বিয়ার র্যালি সূত্রপাত কিন্তু হয়ে গেছিল। একটু দেখুন আমরা একটা যখন লার্জার ডাউন ট্রেন্ডের মধ্যে অ্যাসেন্ডিং প্যাটার্ন পাই, এবং অ্যাসেন্ডিং প্যাটার্ন থেকে কোনোভাবে ব্রেকডাউন হয়ে যায়, তাহলে কিন্তু ম্যাক্সিমাম চান্স থাকে সেই ট্রেন্ডের কন্টিনিউয়েশন। অর্থাৎ আমরা এখন ডাউন ট্রেন্ডে আছি, একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন অ্যাট প্রেজেন্ট ফর্ম করেছে, সেই বিষয়ে আসছি, এবং সেখান থেকে ব্রেকডাউন মানে কিন্তু ইজিলি আমরা বিটকয়েনের প্রাইসে ডাউনওয়ার্ড শিফটটাকেই দেখতে পাবো। আমরা এবার রিসেন্ট টাইমসে চলে আসছি, প্রিভিয়াসলি যেমন হয়েছিল ঠিক তেমনি হয়েছে। এই যে ডায়াগ্রাম আছে এখানে কিন্তু প্রাইস ঠিক এই জায়গায় পড়ে আছে, একটুকুনি যদি সরিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে প্রাইস এখন এখানে পড়ে আছে, একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন টাইপের তৈরি করছে ডাউনওয়ার্ড জায়গায়। ঠিক আছে, আপনারা একটু টেকনিক্যালিটি বা যারা চার্ট প্যাটার্ন ফলো করেন সেগুলো একটু দেখে নেবেন, দেখবেন
যখন পড়ছে তার মধ্যে যদি একটা অ্যাসেন্ডিং লাইন বা প্যাটার্ন তৈরি হয়, তারপর সেখান থেকে ব্রেকডাউন হয়ে যায়, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি কিছু ক্যান্ডেল এঁকে, তাহলে কিন্তু ইজিলি এখানেও দেখতে পাচ্ছেন 58 থেকে $60,000 গন্ডিতে ইজিলি টাচ করতে পারে, ইভেন তার তলাতেও পড়ে যেতে পারে। সো ওভারঅল কিন্তু আমরা একটা বিয়ার ট্রেন্ডের দিকে বেশি ঝুঁকে আছি। দেন যদি রিকভারি করারও হয়, সেটা হতে হতে আপনারা বুঝতে পারছেন ইজিলি 2028 ক্রস করে যাবে। সো অল্ট কয়েনগুলোর পার্সপেক্টিভ থেকে একটু যদি আপনারা দেখেন, মার্কেট কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। একটাই এখন উপায়, জানুয়ারি মাসটা কিন্তু রিকভারি দিতেই হবে, গ্রিন ক্যান্ডেল ফর্ম করতেই হবে, ঠিক আছে? তা বাদে এরকম যদি একটা অ্যাসেন্ডিং প্যাটার্ন থেকে ব্রেকডাউন হয়ে যায়, বুঝতেই পারছেন কি হবে। আচ্ছা, এই হয়ে গেল আমার অ্যানালিসিস। এই বাদেও অনেক নিউজ আর্টিকেলস উঠে আসছে, সেগুলো কি বলছে সেই বিষয়ে আসবো। ফার্স্টে আমরা চলে আসছি যে নেক্সট উইকে কি ইম্পর্টেন্ট ডিসিশন আসতে পারে সেই ব্যাপারে। তো মানডেতে ফেড লিকুইডিটি ইনজেকশন আছে, প্রায় 10 থেকে $20 বিলিয়ন মার্কেটে ইনজেক্ট হবে ইউএস মার্কেটের মধ্যে, ঠিক আছে? ওভারঅল কিন্তু গ্লোবাল মার্কেটের কথা বলছি না। টিউসডেতে ইউএস ম্যাক্রো ইকোনমিক ডাটা বেরোবে, ওয়েডনেসডেতে ফেড প্রেসিডেন্টের স্পিচ আছে, জেরম পাওয়েল। থার্সডেতে ইউএস সিপিআই রিপোর্ট বেরোবে, ফ্রাইডেতে জাপানের রেট হাইক ডিসিশনটা বেরিয়ে আসবে, এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এরপর ভিডিওতে আমি এই জাপানের রেট হাইকটা কীভাবে মার্কেটকে আরও প্লামেট করাতে পারে সেই বিষয়ে আসবো, বাট তার আগে কিছু নিউজ কভার করা প্রয়োজন। ফেড চেয়ারপারসন এতদিন অবধি জেরম পাওয়েল ছিল, তাকে পদচ্যুত করার চেষ্টা অনেক অংশে ট্রাম্প করেছে, পারেনি, বাট এবার তার টার্ম ফ্রি আসছে। তো ট্রাম্পের ফেভারিট পার্সন কেভিন ওয়ার্স কিন্তু এগিয়ে আছে, মেবি ইনি নেক্সট ফেড চেয়ারপারসন হবে। তবে আমি মনে করি না ট্রাম্প যতই তার ফেভারিট পার্সনগুলোকে বিভিন্ন পদে বসাক না কেন, ক্রিপ্টো মার্কেটের হাল বদলাবে বলে। আবারও একবার রিপিট করে দিচ্ছি, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল কন্ডিশনে মেবি আপনারা ইউএসকেই দেখে থাকেন একটা ওয়ার্ল্ডের লিডার, এর পাশাপাশি চায়না বা আরও বিভিন্ন কান্ট্রি আছে, বাট ইউএস ইকোনমি কিন্তু টালমাটাল, এবং $38 ট্রিলিয়ন ওপরে ডেপ্থ সিলিং পৌঁছে গেছে। ট্রাম্প আবারও বিভিন্ন কান্ট্রিগুলোর ওপরে ট্যারিফ ইম্পোজ করবে বলেছে, ইভেন মেক্সিকো বা আরও যে সমস্ত ল্যাটিন আমেরিকান কান্ট্রিগুলো আছে, যে মিডিয়াম দিয়ে চায়না, ইন্ডিয়া বা আরও যে সমস্ত কান্ট্রিগুলো থেকে ইউএসের মধ্যে ইম্পোর্ট হয়, এই ঘুরপথে ইউজ করছিল, সেই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু চায়না ইন্ডিয়ার ওপর 50% ট্যারিফ ইম্পোজ করে দিয়েছে। তো এর জন্য তো এফেক্ট পড়বেই। তার পাশাপাশি ট্রাম্প চাইছে ট্যারিফ লাগিয়ে বা ক্রিপ্টোর মধ্যে কোনো ম্যানিপুলেশন এনে ইউএসের যাতে ডেপ্ট সিলিং আছে সেটাকে কোনোভাবে কমানো যায়, কোনোভাবেই পসিবল নয়। সো ইউএস ইজ আ কোল্যাপসিং ইকোনমি, এবং মার্কেটের যখন এরকম একটা পরিস্থিতি, তখন কোনোভাবেই ক্রিপ্টো মার্কেট কতটা সার্ভাইভ করতে পারবে সেই বিষয়ে অবশ্য একটা কোশ্চেন মার্ক থেকেই যায়। আচ্ছা, নেক্সট যে ইম্পর্টেন্ট নিউজটা উঠে আসছে জাপানের বিষয় নিয়ে। এবার জাপানের ইন্টারেস্ট রেট হাইকটা এত কেন ইম্পর্টেন্ট? ইউএসের মধ্যে ইন্টারেস্ট রেট হাইক হচ্ছে, কিছু সময় কিছু বেসিস পয়েন্টে কাট হচ্ছে, মার্কেটের মধ্যে খুব একটা এফেক্ট পড়ছে না, কারণ গতকাল কি গত পরশু কাট হয়েছে, কোনো এফেক্ট পড়েনি, ঠিক আছে? বাট জাপানের জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট? জাপান প্রায় 30 বছর পর তাদের ইন্টারেস্ট রেটে হাইক আনছে। ইন্টারেস্ট রেটে হাইক মানে কি? যে এবার থেকে লোন আরও মেহেঙ্গা হয়ে যাবে, অর্থাৎ এতদিন অবধি যে 1-2% সুদে ব্যাংক বা অন্যান্য ইনস্টিটিউশনসদের তরফ থেকে লোন নিতে পারতো, এখন সেটা বেড়ে যাবে, অর্থাৎ লোন নেওয়ার প্রবণতা মানুষের কমে যাবে। এবার লোন দিয়েই কিন্তু আলটিমেটলি ইনভেস্টমেন্টগুলো হয়ে থাকে। সো ইনভেস্টমেন্ট, তার উপর আবার এত হাইলি অ্যাসেট ইনভেস্টমেন্ট, সেগুলো কিন্তু কমে যেতে চলেছে। এবং জাপানের মতো কান্ট্রিতে এতদিন খুব একটা কিন্তু ইনফ্লেশন দেখা যায়নি, সেই জন্য ওরা ইন্টারেস্ট রেটটাকে সবসময় একটা নমিনালি রাখতো। এখন দেখা যাচ্ছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল পরিস্থিতি এমনই যে জাপানের মতো কান্ট্রি যে অনেক সময় ডিফ্লেশনে চলে যায়, তাদের মধ্যে ইনফ্লেশন বেড়ে গেছে এবং ইন্টারেস্ট রেট তারা বাড়াতে বাধ্য হচ্ছে। সো এই জিনিসটাও কিন্তু মার্কেটের মধ্যে লিকুইডিটি স্কুইজ আনবে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে দ্য ইয়েন ক্যারি ট্রেড আনউইন্ড কান্ট্রিজ, গ্লোবাল লিকুইডিটি জাস্ট ফেল্ড অ্যানাদার স্কুইজ। এতদিন অবধি M2 অর্থাৎ গ্লোবাল লিকুইডিটির চার্টে আমরা ইজাফা দেখতে পেরেছি, বাড়তে দেখতে পেরেছি। তখন আমি বলেছি যে বিটকয়েন হয়তো পারফর্ম করতে পারছে না, গোল্ডের মধ্যে বিভিন্ন অ্যাসেটের মধ্যে ইনভেস্ট হচ্ছে। এর পরবর্তীকালে যদি M2 কমে যেতে থাকে, তাহলে তো আরও ইনভেস্টমেন্ট হবে না। তো সেই জিনিসটাই কিন্তু এখন হচ্ছে। জাপানের তরফ থেকে এই যে ডিসিশনটা এসছে, সেটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, তাহলে মার্কেটের মধ্যে লিকুইডিটি ক্রাঞ্চ আসবেই আসবে, এবং তার এফেক্ট কিন্তু ওভারঅল আমরা ক্রিপ্টো মার্কেটে দেখতে পাবোই। সো আমরা যেটা চাইছি, মার্কেটের মধ্যে এখন টাকা ইনজেক্ট হোক, টাকা ইনফ্লো হোক, টাকা ঢুকুক, সেটা কিন্তু উল্টে বেরিয়ে যেতে থাকবে, এবং ওভারঅল প্রাইস কিন্তু ডাম্পই করবে। তার পাশাপাশি চায়না কিন্তু অলরেডি তাদের গোল্ড রিজার্ভ আবারও বাড়াতে আরম্ভ করেছে, এবং গোল্ডের প্রাইস যদি আপনি একটু দেখেন, যে নতুন অল টাইম হাই প্রতিনিয়ত টাচ করছে। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে আমি
অনেক বছরই প্রায় আছি, আমি একটা জিনিস দেখেছি, দেখুন প্রতি বছর সমস্ত অ্যাসেটের জন্য হয় না, গোল্ড প্রায় কয়েক দশক পর আবার রিটার্ন দিতে আরম্ভ করেছে। সো আমি মনে করি এই যে 2025, 26, 27, 28 আছে, এটা গোল্ডের দশক হতে চলেছে, অর্থাৎ 2030 অবধি কিন্তু গোল্ড একটা ভালো উচ্চতায় পৌঁছাবে, ভালো একটা রিটার্ন দেবে, তারপর হয়তো গোল্ডের প্রাইস ক্র্যাশ করতে পারে এবং অন্যান্য যে সমস্ত অ্যাসেট ক্লাসগুলো আছে সেগুলো পারফর্ম করে উঠতে পারছে না। সিমিলারলি আপনি যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিটকয়েনকে দেখেন, সে কিন্তু 4 ইয়ার সাইকেল ইজিলি কমপ্লিট করেছে, 62 কি $68,000 হাইয়েস্ট গিয়েছিল 2021 সালে বুল মার্কেটে, এবারে কিন্তু সেটা ক্রস করেছে 1.20, 1.22 অব্দি গেছে। সো রিটার্নের দিক থেকে কিন্তু ওভারঅল টপ 2x রিটার্ন দিয়ে দিয়েছে। তো সেই হিসেবে বিটকয়েন কিন্তু ঠিকঠাকই পারফর্ম করেছে। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টটা অল্ট কয়েনের ওপর আছে বলে আমরা ফেসে গেছি। সো এবারে আমি মনে করি বিটকয়েন যেটা করার করে দিয়েছে, অল্ট কয়েনগুলো কিন্তু পারফর্ম করে উঠতে পারেনি, কারণ এটা অল্ট কয়েনের মার্কেট ছিল না। 2021-এর মার্কেটটা অল্ট কয়েনগুলোর জন্য ছিল, এবারের মার্কেটটা ওই ইটিএফ ওরিয়েন্টেড প্রোডাক্টগুলোর জন্য, অর্থাৎ বিটকয়েন ইথেরিয়ামের জন্যই ছিল। সো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু এবারে অল্ট কয়েনগুলো হয়তো সেইভাবে পারফর্ম করে উঠতে পারবে না যেগুলোর মধ্যে আমরা ম্যাক্সিমাম ইনভেস্টেড। আরও কেন বলছি, কারণ এখানে আপনারা যদি দেখেন, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ক্রিপ্টোকারেন্সি নিয়ে রেগুলেশন এনেছে, মাইকা বলে যে রেগুলেশনটা, অর্থাৎ মার্কেট ইন ক্রিপ্টো অ্যাসেটস। এর পাশাপাশি এসিসিও কিন্তু ক্রিপ্টো কমিউনিটির জন্য একটা ইনভেস্টার ফ্রেন্ডলি গাইডলাইন তৈরি করছে এবং তার আন্ডারে তারা কি করবে, এখানে এনফোর্সমেন্ট অনলি মেসেজিং টু প্র্যাকটিক্যাল ক্রিপ্টো গাইডেন্স, অর্থাৎ আগে কোনো রকম অপরাধ হলে সে একদম যেমন ফাইন চাপিয়ে দেওয়া হতো, সেটা না করে যাতে একটা গাইডেন্সের আন্ডারে একটা সঠিক পথ দেখানো যায় সেরকম কিছু করা, এবং ইনভেস্টার্সদের জন্য একটা রিস্ক ফ্রি মার্কেট তৈরি করে এদের মেন মোটো। ঠিক আছে, এবার ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস এরকম যখন জিনিস ইমপ্লিমেন্ট করছে নিজেদের মার্কেটের মধ্যে ক্রিপ্টোকে রেগুলেট করার জন্য, সো একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে আজ যেখানে প্রায় প্রতিদিনই 15-20টা নতুন টোকেন চলে আসছে, লিস্ট হয়ে যাচ্ছে দেন, সেগুলো কিন্তু ইন ফিউচার হবে না। কিছু টোকেনই থাকবে যেগুলো গভর্নমেন্ট সংস্থা দ্বারা অ্যাপ্রুভড হবে এবং সেখানেই কিন্তু ট্রেড করা যাবে। সো একটা জিনিস আপনাদের চোখের সামনে তুলে ধরতে চাই, দিস ইজ দ্য 2014 লিস্ট, অর্থাৎ আজ থেকে প্রায় 11 বছর আগে এই সমস্ত অল্ট কয়েনগুলো মার্কেটে ছিল, যার মধ্যে বিটকয়েন, এক্সআরপি, লাইট কয়েন, আর এখানে ড্যাশ, আর এখানে মনেরো, স্টেলার, এই কয়টা কয়েন বাদে আপনারা বাকি কয়েনগুলোকে মার্কেটে দেখতেই পাবেন না, এরা এক্সিস্টই করে না, অর্থাৎ ম্যাক্সিমাম অল্ট কয়েন আসে চলে যায়। এবারও যে সমস্ত অল্ট কয়েনগুলো ঢুকে গেছে মার্কেটে তাদের ম্যাক্সিমামই সাফ হয়ে যাবে এবং সেইগুলোই সার্ভাইভ করতে পারবে যেগুলো গভর্নমেন্টসের রুলসের আন্ডারে কাজ করবে এবং যে সমস্ত কোম্পানিগুলোর একটা ট্রু ভিশন আছে। আরও বিটকয়েন রিলেটেড ডাটা দেখিয়ে রাখছি যে 1450 দিনের মধ্যে একটা অল টাইম হাই দিয়ে দেয় এবং 1420 দিন পর থেকে একটা ফল আরম্ভ হয়। সেই হিসেবে অনেকেই কিন্তু বলছে 1.20, 1.22 যেটা গেছিলো সেটাই টপ ছিল, এরপর থেকে আবার প্লামেট আরম্ভ হবে এবং কিছু কিছু ডায়াগ্রাম অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন 35,000 অব্দি পড়ে যাবে বলেছে। তাও তো আমি 60 বা $58,000 বললাম, এখানে কিন্তু $35,000, অর্থাৎ একদম যে বিয়ার মার্কেটের নিচ বটম সেই অবধি এরা দেখাচ্ছে। এর পাশাপাশি আরও একটা ডায়াগ্রাম আছে, এখানেও সেই 4 ইয়ার সাইকেল দেখাচ্ছে এবং বিয়ার মার্কেটের মধ্যে আমরা এন্ট্রি করে গেছি এই হিসেবে দেখাচ্ছে। তো একটাই উপায়, লাস্টবার বলে দিচ্ছি, 1 মান্থের যদি হিস্ট্রি রিপিট না হয়, জানুয়ারি থেকে মার্কেট ঘুরে দাঁড়াতে না পারে, সেটা যে কারণবশতই হোক না কেন, ঘুরে দাঁড়াতেই হবে, তাহলে কিন্তু খুব বিপদ অপেক্ষা করছে। আমরা কিন্তু মার্কেটকে ইজিলি 58 থেকে $60,000 গন্ডি অবধি নামতে দেখবই এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেক অল্ট কয়েন মার্কেট থেকে সাফ হয়ে যাবে, পড়ে থাকবে হাতে গোনা কিছু কয়েন, জাস্ট লাইক সোলানা, কারণ এরা প্রকৃত অর্থেই কাজ করছে। সোলানা স্টেবল কয়েন সাপ্লাই হিটস নিউ অল টাইম হাই অ্যাজ নেটওয়ার্ক ডিমান্ড অ্যাক্সেলারেটস। ইভেন কিছু অংশে এরা ইথেরিয়ামকেও টেক্কা দিচ্ছে। এবার এই আর্টিকেলটার সামারি বললে, সোলানা নেটওয়ার্কের মধ্যে ব্যাপক ধরনের ট্রানজ্যাকশান হচ্ছে এবং সেটাকে ঠাকানোর জন্য যে ধরনের স্টেবল কয়েনগুলো আছে সেগুলোর ইনফ্লো সোলানা ইকোসিস্টেমে বেড়ে গেছে। একটু যদি আমি আর্টিকেলটা তলার দিকে চলে আসি, দ্য নিউ পিক অফ 16.44 বিলিয়ন হাইলাইটস 2 কি ডাইনামিক্স। এক, কন্টিনিউড মাইগ্রেশন অফ লিকুইডিটি ফ্রম লিগেসি নেটওয়ার্ক, এখানে কিন্তু কোনো নেটওয়ার্কের নাম নেয়নি, লিগেসি নেটওয়ার্ক মানে ইথেরিয়াম, অর্থাৎ ম্যাক্সিমাম শিফট কিন্তু ইথেরিয়াম থেকে সোলানার দিকে হয়ে যাচ্ছে। অ্যান্ড কন্টিনিউয়াসলি রাইজিং ট্রানজ্যাকশান ডিমান্ড, এই দুটো যে নেটওয়ার্কের হবে সেই নেটওয়ার্কই কিন্তু আলটিমেটলি মার্কেটে ডমিনেট করবে এবং তাদের নেটিভ টোকেন তো ডমিনেট করবে। সো এক সময় ইথেরিয়ামকে মার্কেটে আসার পর 2019-20 সালে যে ডমিনেশন দেখাতে দেখেছিলাম সেই ডমিনেশন দিকে সোলানা এগোচ্ছে এবং এই ধরনের টোকেনই টিকে থাকবে। আর কোন ধরনের টোকেন টিকে থাকবে? এক্সআরপি। অনেক কটা কোম্পানির ইটিএফ লঞ্চ হয়ে গেছে, এক্সআরপি ইজ ফাইনালি গেটিং মেন স্ট্রিম স্পটলাইট। সিএনবিসি একটা নিউজ কভার করেছে, এখানে সিএফটিসি হ্যাজ অফিসিয়ালি
XRP scrapped outdated crypto market rules, clearing the path for modern, clear and more flexible oversight. XRPর জন্য যেটা খুব প্রয়োজন ছিল, এতদিন তো এরা এসএসসির সাথে ব্যাটল করে এসছে, তারপর ট্রাম্প আসার পর কিন্তু এদের একটু দশা পাল্টেছে এবং আমি রিসেন্ট যা নিউজ পাচ্ছি, মেবি সুইফট মেকানিজমের যে কোড সেটা XRPর যে ব্লক চেন সেটা দিয়ে মেবি রিপ্লেস হবে, অর্থাৎ ইন্টারন্যাশনাল মানি ট্রানজ্যাকশন অনেক ফার্স্ট হয়ে যাবে। যারা বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোতে কাজ করেন, নিজেদের দেশে টাকা পাঠান, তারা ভালো বুঝবেন। অনেক অ্যামাউন্ট বেশি লাগে, ফিস লাগে, অনেক সময় লাগে, সেটা কিন্তু ইজিয়ার হয়ে যাবে। সো এই ধরনের ভিশন নিয়ে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে সেগুলি আলটিমেটলি টিকে থাকবে। আশা করি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এবং বিটকয়েনের কি হতে পারে, দুটো টাইপই আমি তুলে ধরলাম। এবার শুধু সময়ের অপেক্ষা যে বিটকয়েন ইন ফিউচার আমাদের কি দেখাতে চলেছে। সো এই বলেই ভিডিওটা আমি শেষ করছি। যা বললাম আশা করি ইন ডেপথ বোঝাতে পেরেছি। যদি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, এই অবধি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও ইন ফিউচার পেতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন। আর চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন এবং টেলিগ্রামে জয়েন হয়ে যান, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেটগুলো আমরা একদম রিয়েল টাইমে আপনাদের জন্য পাবলিশ করে থাকি। প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমাদের অথেন্টিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেই জয়েন হবেন, অন্যথা নয়। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।